হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি এনেছি, যেটা হচ্ছে 3000+ ওয়ান লাইনার জিকে ইন বেঙ্গলি, এবং এটা সম্পূর্ণ লুসেন্ট জিকে থেকে। লুসেন্ট জিকেটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য একটা গুরুত্বপূর্ণ বই, তাই আমি সবাইকে রেকমেন্ড করব লুসেন্ট জিকে বই তোমাদের কাছে সবার কাছে থাকা দরকার। আমি এটা স্পেশালি তাদের জন্য করেছি যারা তোমরা আমাকে বলেছো যে হাওড়া কলকাতাতে তোমাদের হাওড়া কলকাতার আশেপাশে বাড়ি নয়, যার জন্য লুসেন্ট জিকে তোমাদের কাছে নেই। তো আমি তোমাদেরকে বলবো, দেখো এটা শুধু অফলাইন নয়, অনলাইনেও পাওয়া যায়। তোমরা লুসেন্ট জিকে বইটা অবশ্যই দেখতে পারো। লুসেন্ট জিকে বইটা কিন্তু অনলাইনেও পাওয়া যায়, ফ্লিপকার্ট বা অ্যামাজনে তোমরা যদি চাও এটা পেয়ে যাবে। এবং এই বই থেকে যে জিকেগুলো আসে সেগুলো আমাদের দেখা গেছে ম্যাক্সিমাম বিভিন্ন এক্সামে কিন্তু এসেছে। তো তোমাদের একটা রিকোয়েস্ট ছিল যে এই বই থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের জন্য রেডি করে দিতে, যাতে তোমরা আপকামিং যে এক্সামগুলো রয়েছে সেগুলোর জন্য ভালো করে প্রিপারেশান নিতে পারো। তো আমি তোমাদের কথা মাথায় রেখে দেখো 3000টা পুরো প্রশ্ন আমি বিভিন্ন সাবজেক্ট মানে বিভিন্ন টপিকস থেকে এখানে রেখেছি। যেমন বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, আমাদের জেনারেল সায়েন্স হয়ে গেল। এছাড়া ধরো হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে। এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট থেকে আমি তোমাদের ওয়ান লাইনার হিসেবে জিকেগুলো করে দিয়েছি। এবং এই 3000টা ভিডিও মানে এই 3000টা প্রশ্ন একটা ভিডিওতে করা সম্ভব নয়, এটা তোমরা সবাই জানো। তাই আমি চেষ্টা করেছি 500টা করে তোমাদেরকে প্রত্যেকটা পার্টে, আমি 6টা পার্টে এটা কভার করিয়ে দেবো। এখানে তোমরা দেখলেই বুঝতে পারবে আমি পুরো 3000টা কোশ্চেন এখানে রেডি করে ফেলেছি অলরেডি। তো এরকম নয় আমি তোমাদের তৈরি করব দেবো, এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদের জাস্ট 500টা করে প্রত্যেক দিন এটা পাবলিশ করে দেবো। ঠিক আছে, তোমরা দেখে নিও। আমি একদিন ছাড়া তোমাদেরকে এটা দিয়ে দেবো, তোমরা একটু দেখে নেবে। আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যদি ইউজফুল বলে মনে হয় কিন্তু অবশ্যই লাইক করবে। তাহলে তোমাদের জন্য এটা যেটা আমি করেছি সেটা করা আমার সার্থক হবে। তো চলো বেশি আর কথা না বাড়িয়ে আমি এখানে স্টার্ট করে দিই। আমি একটু তাড়াতাড়ি প্রশ্নগুলো বলবো, তোমাদের যদি অসুবিধা হয় একটু স্লো মোশনে করে নিও, ঠিক আছে? তো চলো, ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কি রয়েছে, ডুবোজাহাজে কোন গ্যাস ব্যবহার করা হয়? হিলিয়াম আর অক্সিজেন ব্যবহার করা হয় ডুবোজাহাজে। অক্সিঅ্যাসিটিলিন শিখার তাপমাত্রা 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। সর্বাধিক সার উৎপাদনকারী রাজ্য কোনটা? গুজরাট। মাত্রাহীন অথচ একক আছে এমন একটা রাশি কোনটা? কোণ। পার্শ্বীয় পরিবর্তন কোন ধরনের দর্পণে ঘটে? সমতল দর্পণে ঘটে। কোন আলোকরশ্মি সমতল দর্পণে লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণ কত হবে? মানে কোনো আলোকরশ্মি যদি সমতল দর্পণে লম্বভাবে আপতিত হয়, তাহলে প্রতিফলন কোণ হবে আমাদের 0 ডিগ্রি, কেননা সেক্ষেত্রে আপাতন কোণটাও 0 ডিগ্রি হয়। উৎকৃষ্ট মানের সমতল দর্পণ কেমন হওয়া উচিত? অত্যন্ত পাতলা এবং মসৃণ হওয়া উচিত উৎকৃষ্ট মানের সমতল দর্পণ। দুটো সমতল দর্পণকে সমান্তরালভাবে রাখলে এদের মধ্যে রাখা কোনো আলোক উৎসের প্রতিবিম্বের সংখ্যা কতগুলো হবে? দেখো আমি তোমাদেরকে যে ফিজিক্স প্লেলিস্টটা দিয়েছিলাম ফিজিক্স ম্যাথের, সেখানে আমি এই ধরনের অঙ্ক তোমাদের দেখিয়েছি। এখানে বলা হয়েছে দুটো সমতল দর্পণকে সমান্তরালভাবে রাখলে কি হবে। আমি তোমাদেরকে ওখানে বলেছিলাম কি, যে যদি দর্পণগুলোকে বিভিন্ন অ্যাঙ্গেলে মানে বিভিন্ন কোণে রাখা হয় তাহলেও কতগুলো প্রতিবিম্ব তৈরি হবে, সে ব্যাপারে একটা ফর্মুলা বলেছিলাম কিভাবে করতে হবে। তোমরা এর প্রিভিয়াস যে ফিজিক্সের আমি ভিডিওগুলো তোমাদের দিয়েছিলাম ওগুলো একটু দেখো, আমি তোমাদের প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এক্সপ্লেন করে দিয়েছিলাম ওখানে। টেরর অফ বেঙ্গলি কাকে বলা হয়? টেরর অফ বেঙ্গলি বা টেরর অফ বেঙ্গল বলা হয় কচুরিপানা উদ্ভিদকে। একজন 40 ব্যক্তির কাছে বস্তু ঝাপসা মানে একজন যদি 40 ব্যক্তি কাছের বস্তু ঝাপসা দেখেন কিন্তু দূরের বস্তু স্পষ্ট দেখতে পান, তো এক্ষেত্রে এটা কিসের জন্য হয়? এটাকে অ্যাকচুয়ালি আমরা প্রেস বায়োপিয়া বলি। স্নায়ুকোষের সাইটোপ্লাজমকে বলা হয় নিউরোপ্লাজম। স্নায়ু সন্নিধিতে নিঃসৃত রাসায়নিক পদার্থকে বলা হয় নিউরো ট্রান্সমিটার, অর্থাৎ যেখানে কিন্তু দুটো স্নায়ু একসাথে যোগ হয় সেই জায়গাটাকে বলা হয়। আচ্ছা, স্নায়ুকোষের কোন কোষীয় অঙ্গাণু নিষ্ক্রিয়? স্নায়ুকোষের মধ্যে সেন্ট্রোজোমটা নিষ্ক্রিয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। স্নায়ু সন্ধি অঞ্চল থেকে উৎপন্ন হরমোনকে বলা হয় নিউরো হরমোন। যেখানে সর্বাধিক জৈব বৈচিত্র্য দেখা যায় সেটা হলো বকরাল রিপ। আলফা বৈচিত্র্য হলো এক ধরনের কমিউনিটি বৈচিত্র্য। ভারতের সবচেয়ে অধিক জৈব বৈচিত্র্যযুক্ত অঞ্চল এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা। ভাঙর কি? প্রাচীন পলি দ্বারা গঠিত একটা জায়গা, আর এই মাটিতে বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায়। তরাই কি? তরাই হচ্ছে টার মানে ভিজে এক ধরনের জলাভূমি, ব্রহ্মপুত্র উপত্যকাতে দেখা যায়। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা প্রদান করে কে? ইউনেস্কো। কচ্ছ শব্দের অর্থ জলাময় দেশ। সাম্যের অধিকার কত নম্বর ধারায় বর্ণিত রয়েছে? 14 থেকে 18 নম্বর ধারা। জীবনের সুরক্ষা এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার।
জীবনের সুরক্ষা এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকারটা রয়েছে 21 নম্বর ধারায়। সংবিধানের কত নম্বর ধারায় শিশু শ্রমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা? এটা রয়েছে 24 নম্বর ধারাতে। শোষণের বিরুদ্ধে অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার এটা কত নম্বর ধারায় রয়েছে? অনুচ্ছেদ 23 থেকে 24 নম্বর ধারা। কোন ধারায় অস্পৃশ্যতার বিরুদ্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে? এটা 17 নম্বর ধারাতে করা হয়েছে। আইনের চোখে সাম্য ধারণাটা কত নম্বর ধারাতে আলোচনা করা হয়েছে? এটা 14 নম্বর ধারাতে রয়েছে। অস্পৃশ্যতার বিরুদ্ধে বিস্তারিত আলোচনা। আচ্ছা, এখানে দেখো জাতিগত বৈষম্যের বিরুদ্ধে অধিকার কততম ধারায় রয়েছে? জাতিগত বৈষম্যের বিরুদ্ধে অধিকার এটা রয়েছে 15 নম্বর ধারায়। সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার এটা রয়েছে 29 থেকে 30 নম্বর ধারায়। এই যে 29 থেকে 30 নম্বর ধারায়। মৌলিক অধিকারগুলোর মধ্যে শেষ অধিকার কোনটা? শেষ অধিকার হচ্ছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। নির্দিষ্ট কেসে গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে অধিকার কোন ধারায় বর্ণিত রয়েছে? এটা 22 নম্বর ধারাতে বর্ণিত রয়েছে। শিক্ষার অধিকার কত নম্বর ধারায় উল্লেখিত রয়েছে? এটা রয়েছে 21A-তে। কোন কত নম্বর ধারা অনুযায়ী কোনো অভিযুক্ত ব্যক্তিকে নিজের ইচ্ছার বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না? এটা 20(3) হয়ে যাবে। কোন ধারা অনুযায়ী একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার শাস্তি দেওয়া যাবে না? এটা 22 ধারা। কততম সংবিধান সংশোধনে ধর্মনিরপেক্ষতা শব্দটা সংযুক্ত হয়েছে? এটা 42তম সংশোধনীতে করা হয়েছিল। বাক্য ও মতামত প্রকাশের স্বাধীনতা কোন ধারায় উল্লেখিত রয়েছে? এটা 19(1) হয়ে যাবে। কত নম্বর ধারা অনুসারে সমিতি, রাজনৈতিক দল, সংঘ, শ্রমিক সংগঠন করা যায়? এটা শ্রমিক সংগঠন গঠন করা যায়। এটা 19(1) গ হয়ে যাবে। তারপর এটা দেখো, সংবিধানে কয়টি স্বাধীনতার অধিকার বর্ণিত রয়েছে? সংবিধানে টোটাল রয়েছে 6টা স্বাধীনতার অধিকার। নেক্সট যেটা দেখবো, দেখো কোন মামলার রায় অনুযায়ী সংবিধানের মৌল কাঠামো পরিবর্তন না করে মৌলিক অধিকার সংশোধনের ক্ষমতা পার্লামেন্টের রয়েছে? তো এটা হচ্ছে কেশবানন্দ ভারতী মামলাতে। নেক্সট কোয়েশ্চেন 40 নম্বর, লজ্জাপতির পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে এটা কি? এটা এক ধরনের সিসমনেষ্টি চলন। গাছের পাতা স্পর্শ করার সঙ্গে সঙ্গে পাতাগুলো মুদে যাওয়ার কারণ, এটাও হচ্ছে একটা সিসমনেষ্টি চলন। এখানে দেখো আর একটা ইম্পর্টেন্ট রয়েছে, এটা এক্সামে চলে আসে প্রচুর। মিমোসা পুডিকাতে কি ধরনের চলন দেখা যায়? মিমোসা পুডিকা হচ্ছে অ্যাকচুয়ালি লজ্জাপতি, তো এগুলো হতে সিসমনেষ্টি চলন দেখা যায়। কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে মুদে যায়, এটা কি ধরনের চলন? এটা হচ্ছে ফটোনেষ্টি চলন। সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কর্ষিকাগুলো পতঙ্গদের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে, এটা কি? এটা হচ্ছে এক ধরনের কেমোনেষ্টি চলন। জগদীশচন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রের নাম কি? এটার নাম কেসকোগ্রাফ। কেসকোগ্রাফ যন্ত্র আবিষ্কারের সাহায্যে কে প্রমাণ করেন উদ্ভিদ উত্তেজনায় সাড়া দেয়? তো দেখো, এটা জগদীশচন্দ্র বসু কিন্তু প্রমাণ করেছিলেন। এরপরে আমরা যেটা দেখব, বনচারালের পার্শ্বপত্রকে যে চলন দেখা যায় এটা হচ্ছে প্রকরণ। বনচারাল উদ্ভিদের পরিণত কোষের রসস্ফীতির হ্রাস বৃদ্ধির ফলে যে চলন দেখা যায় সেটাকে বলা হয় প্রকরণ। এককোষী শৈবাল ক্ল্যামাইডোমোনাসের আলোর অভিমুখে বা প্রখর আলোর বিপরীতে চলনকে বলা হয় ফটোট্যাক্সিজম। ফার্ন গাছের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া, এটা হচ্ছে কিমোনেস্টিক চলন। বনচারাল উদ্ভিদের পাতার পত্রফলক সঞ্চালনের কারণ কি? রসস্ফীতিজনিত চাপের পরিবর্তন। কেমোনাস্টিক চলনের উদ্দীপক কি? রাসায়নিক বস্তু। সূর্যমুখী ফুলের পাপড়ির চলন হচ্ছে ফটোনাস্টি চলন। ভলবক্স মৃদু আলোকের দিকে অগ্রসর হয় আবার তীব্র আলোক উৎস থেকে দূরে সরে যায়, এটা কি ধরনের চলন? এটা হচ্ছে এক ধরনের ফটোট্যাকটিক চলন। যে চলনে উদ্ভিদের স্থান পরিবর্তন হয় সেটা হচ্ছে ট্যাকটিক চলন। বাহ্যিক উদ্দীপকের প্রভাবে নিম্ন শ্রেণীর উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তনকে কি বলে? এটাকে বলে ট্যাকটিক চলন। অ্যান্টিকিটোজেনিক হরমোন কাকে বলে? এটা বলা হয় ইনসুলিনকে। ক্যালোরিজেনিক হরমোন বলা হয় থাইরক্সিনকে। পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত হরমোনটা হলো অক্সিটোসিন। হাইপোথ্যালামাস কোন পিটুইটারি হরমোন সংরক্ষিত রাখে? এটা এডিএইচকে সংরক্ষিত রাখে। রক্তের অতিরিক্ত গ্লুকোজকে যকৃতে ও পেশিকোষে গ্লাইকোজেন রূপে রূপান্তরকারী হরমোনটার নাম কি? ইনসুলিন। গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় সাহায্যকারী হরমোনের নাম কি? ইনসুলিন। কোন হরমোন অন্ত্রে গ্লুকোজের শোষণ ক্ষমতা বৃদ্ধি করে? দেখো, গ্লুকাগন, অ্যাড্রিনালিন, থাইরক্সিন, ইনসুলিন ইত্যাদি। লোকাল হরমোন হচ্ছে টেস্টোস্টেরন। ফিডব্যাক নিয়ন্ত্রণ দেখা যায় TSH T4-এ। অ্যাড্রিনালিন গ্রন্থির কর্টেক্সের বৃদ্ধি আর ক্ষরণ নিয়ন্ত্রণ করে ACTH। কোন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং কোন অঞ্চলে সবচেয়ে কম? সবথেকে বেশি রয়েছে গুজরাট, রাজ্যপাল শাসিত, এবং আন্দামান নিকোবর কেন্দ্রশাসিত হিসাবে, আর কম হচ্ছে পশ্চিমবঙ্গ। মরু ও স্থলী শব্দের অর্থ কি? মরু মানে মৃত, স্থলী মানে দেশ।
রাজস্থান বাগার কোথায় অবস্থিত? এটা থর মরুভূমির পূর্ব দিকে রয়েছে। পশ্চিমঘাট পর্বতের অপর নাম কি? সহ্যাদ্রি। এবং পূর্বঘাট পর্বতের অপর নাম হচ্ছে মলয়াদ্রি। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কি ও কোথায় অবস্থিত? দেখো, এটা কর্ণাটকে রয়েছে, শরাবতী নদীর উপর অবস্থিত গেরোসোপ্পা বা যোগ বা মহাত্মা গান্ধী জলপ্রপাত। গঙ্গা জল চুক্তি 1977 কাদের মধ্যে হয়? ভারত আর বাংলাদেশের মধ্যে 1996 সালে। একই অঞ্চল থেকে উৎপত্তি লাভ করে বিপরীত থেকে দিকে প্রবাহিত হওয়া নদী হচ্ছে সিন্ধু, শতদ্রু এবং ব্রহ্মপুত্র। কোন নদী ভারত ও পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিক সীমানা তৈরি করেছে ও কোথায়? দেখো, এটা করেছে বিতস্তা, জম্মু কাশ্মীরের কাছে। পৃথিবী বিখ্যাত রাফটিংয়ের জন্য বিখ্যাত নদী মানে বিখ্যাত কোন নদী? এটা দেখো সিকিমের রঙ্গি নদী নাকি, ঠিক আছে, এখানে হচ্ছে সিকিমের রঙ্গি নদী। আচ্ছা, বাংলাদেশের গঙ্গা ও ব্রহ্মপুত্র কী নামে পরিচিত? দু একটা যেগুলো স্পেলিং মিস্টেক রয়েছে বা সিলি মিস্টেক রয়েছে, আমি তোমাদের এগুলো পিডিএফে প্রোভাইড করে দেবো। পিডিএফটা কিছুদিনের মধ্যে তোমরা পুরোটা কমপ্লিট হয়ে যাবার পর পেয়ে যাবে। বাংলাদেশ গঙ্গা ও ব্রহ্মপুত্র নামে কি পরিচিত? বাংলাদেশে গঙ্গা আর ব্রহ্মপুত্র, গঙ্গাটা হচ্ছে পদ্মা নামে পরিচিত, ব্রহ্মপুত্রটা যমুনা নামে পরিচিত, আর এগুলো একত্রে মেঘনা বলা হয়, এটাকে মেঘনা বলে পরিচিত। ভারতের কোন নদীগুলি কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? মাহি আর সুবর্ণরেখা, এই দুটো ভারতের মানে কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। পিনের জলনির্গম প্রণালী এটা কোন নদীতে দেখা যায়? পিনের জলনির্গমন প্রণালী এটা 2016-তে এনটিপিসিতে এসেছিল, যেটা নর্মদাতে দেখা যায়, যখন এনটিপিসির প্যাটার্ন ফার্স্ট চেঞ্জ হয়েছিল তখন। কোন জলপ্রপাতকে মার্বেল রক্স ও ক্লাউড অফ মিস্ট বলা হয়? মার্বেল রক্স ও ক্লাউড অফ মিস্ট এটা বলা হয় ধোঁয়াধার জলপ্রপাতকে। এরপর দেখো, হাইয়েস্ট স্ট্রেট গ্র্যাভিটি ড্যাম এটা কোনটা? হাইয়েস্ট স্ট্রেট গ্র্যাভিটি ড্যাম এটা হচ্ছে ভাগড়া-নাগাল পরিকল্পনায় শতদ্রু নদীর উপর নির্মিত বাঁধ। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিশ্বের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ কোনটা? বিশ্বের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে পঙ্গং। কেরালার বৃহত্তম হ্রদ কোনটা? ভীমনাদ। আচ্ছা, অনুন্নত সম্প্রদায়ের নেতা ডক্টর আম্বেদকর এবং রাজেন্দ্র প্রসাদের মধ্যে 1932 সালে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? এটা অবশ্যই পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, পুনা চুক্তি। 1929 সালে এলাহাবাদের কৃষকরা কার নেতৃত্বে নো ট্যাক্স আন্দোলন গড়ে তোলেন? এটা এম.এন. রায়ের নেতৃত্বে গড়ে তুলেছিলেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি কবে ভারতবর্ষ থেকে ব্রিটিশ আধিপত্য প্রত্যাহারের কথা বলেন? 1947 সালের 20 ফেব্রুয়ারি এটা বলেছিলেন। আলাউদ্দিন খলজি কাকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন? জালালউদ্দিন ফিরোজ খলজি। আলাউদ্দিন খলজির মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসেন? গিয়াসউদ্দিন তুগলক। আলিগড় আন্দোলনের প্রবর্তক কে? সৈয়দ আহমদ খাঁ। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি কে প্রতিষ্ঠা করেন? সৈয়দ আহমেদ খান। আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? থিওডোর বেক। আলেকজান্ডার কাকে পরাজিত করে পারস্য জয় করেন? তৃতীয় দরায়ুস। আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন? 327 থেকে 326 খ্রিস্টপূর্বাব্দ। আলেকজান্ডারের পিতার নাম কি? ফিলিপ। আলেকজান্ডারের শিক্ষকের নাম অ্যারিস্টটল। আলেকজান্ডারের সঙ্গে পুরুর যুদ্ধ কোথায় হয়েছিল? কারি নামক স্থানে। আলেকজান্ডারের হাত থেকে কে ভারতীয় অঞ্চলকে উদ্ধার করেন? চন্দ্রগুপ্ত মৌর্য। আলফানসো আলবুকার্ক কে ছিলেন? আলফানসো আলবুকার্ক ছিলেন একজন পর্তুগিজ গভর্নর। আলমগীর উপাধি কে ধারণ করেছিলেন? ঔরঙ্গজেব। আল হিলাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? মৌলানা আজাদ। আসাম কেশরী নামে কে পরিচিত ছিলেন? অম্বিকাগিরি। আহমেদী আন্দোলন কোথায় শুরু হয়েছিল? এটা হয়েছিল পাঞ্জাবে। আহমদ শাহ আবদালি ও বালাজি বাজিরাওয়ের মধ্যে মারাঠা ও আফগানদের মধ্যে সংগঠিত তৃতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? 1761 সালে 14 জানুয়ারি। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে স্থাপিত হয়েছিল? 1600। ইংরেজ ও সিরাজ উদ্দৌলার মধ্যে আলীনগরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? এটা 1757 ফেব্রুয়ারিতে হয়েছিল। ইংরেজ বিরোধী বিদ্রোহী নেত্রী রানী গাইরুল কোন রাজ্যে জন্মগ্রহণ করেন? ইনি মণিপুর রাজ্যে জন্মগ্রহণ করেন। ইংরেজ সেনাপতি স্যার আয়ারকুট ও ফরাসি সেনাপতি লালির মধ্যে সংগঠিত বন্দিবাসের যুদ্ধ কবে হয়? এটা 1760 সালে হয়েছিল। ইংরেজদের জুরি আইনের প্রতিবাদে কে জনমত গঠন করেন? রামমোহন রায়। আইনি আকবরী ও আকবরনামার লেখক কে? আবুল ফজল। আইহোলের বিষ্ণু মন্দির কোন যুগের স্থাপত্যের নিদর্শন? এটা চালুক্য বংশের হয়ে যাবে আমাদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর অবশ্যই জেনেভা। নিরাপত্তা পরিষদের প্রধান কর্মস্থল নিউ ইয়র্ক।
ইউনাইটেড নেশনস শব্দটা চয়ন করেছিলেন কে? রুজভেল্ট। সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় রয়েছে? এটাও নিউ ইয়র্কে। কোন রাষ্ট্রকে জাতিপুঞ্জ পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছে? প্যালেস্টাইন। নিরাপত্তা পরিষদের ভোটদান পদ্ধতির উল্লেখ কত নম্বর ধারাতে রয়েছে? 27 নম্বর ধারায়। মহাসচিবের কাজকে নীরব কূটনীতি বা কুইট ডিপ্লোমেসি বলেছেন কে? এটা বলেছেন গুডস্পিড। সম্মিলিত জাতিপুঞ্জের শেষ সদস্য রাষ্ট্র হচ্ছে দক্ষিণ সুদান। জাতিপুঞ্জের প্রধান প্রশাসককে? মহাসচিব। জাতিপুঞ্জের কাজই হলো শান্তি, বিশেষ করে বিশ্ব শান্তি খোঁজ করা। এটা কে বলেছেন? এটা বলেছেন নিকোলাস। আকবর কাকে কবিপ্রিয় উপাধি দিয়েছিলেন? এটা বীরবলকে দিয়েছিলেন কবিপ্রিয় উপাধি। আকবর কত বয়সে সিংহাসনে আরোহণ করেন? 14 বছর বয়সে। আকবরের আমলে অর্থমন্ত্রীকে কি বলা হতো? অর্থমন্ত্রীকে বলা হতো দেওয়ান। আকবরের আমলে টোডরমল কোন পদে প্রতিষ্ঠিত ছিলেন? দেওয়ান। সাপটার পুরো কথাটা কি? SAFTA। দেখো, এটার পুরো কথা হচ্ছে সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। NPTর পুরো কথাটা কি? নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় 1945 এর 24 অক্টোবর। সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা কি? নিরাপত্তা পরিষদ। শান্তির জন্য ঐক্য প্রস্তাব জাতিপুঞ্জের কোন সংস্থা গ্রহণ করে? এটা সাধারণ সভা গ্রহণ করেছে। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত বছরের জন্য নির্বাচিত হন? 2 বছরের জন্য। জাতিপুঞ্জ হলো নতুন মোড়কে পুরনো জাতিসংঘ। উক্তিটির বক্তাকে? এই উক্তিটির বক্তা সুম্যান। আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত বছর? 9 বছর। জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য রাষ্ট্রের সংখ্যা কত? 54। জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে কোথায়? প্রস্তাবনায়। বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা এটা কোনটা? সাধারণ সভা। এই সাধারণ সভা বলতে আমি কিন্তু এখানে জেনারেল অ্যাসেম্বলির কথা বলছি। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কতগুলো? 10টা। জাতিপুঞ্জের মহাসচিবের রাজনৈতিক ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে 99 নম্বর ধারায়। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা 5। ভেটো প্রদানের ক্ষমতা আছে কেবলমাত্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণত কোন সভায় গৃহীত হয়? এটা অ্যাকচুয়ালি 1950 সালে গৃহীত হয়েছিল। নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে কে? স্থায়ী সদস্য যারা রয়েছে তারা। সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি কোনটা? অবশ্যই জাতিসংঘ। 1945 সালের ড্যাশটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল। যখন যাত্রা শুরু করেছিল তখন সদস্য সংখ্যা ছিল 50। ইউএনওর মহাসচিবের কার্যকালের মেয়াদ কত? 5 বছর। আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত বছর? 9 বছর। সাধারণ সভাকে বিশ্ববিবেকের কণ্ঠস্বর বলে কে বলেছেন? এটা বলেছেন অস্টিন। সাধারণ সভায় কতজন সহসভাপতি নির্বাচিত হন? টোটাল 20 জন নির্বাচিত হন। হুয়ের পুরো নাম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কারা? আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, চীন ইত্যাদি। আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিরা কিভাবে নির্বাচিত হন? দেখো, নিরাপত্তা পরিষদ এবং সাধারণ সভায় পৃথকভাবে অনুষ্ঠিত ভোটে যে প্রার্থীরা সবচেয়ে বেশি ভোট পান তারা আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতি হিসেবে নির্বাচিত হন। জাতিপুঞ্জের সনদ কিভাবে সংশোধিত হয়? নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রসহ 9টি সদস্য রাষ্ট্র সম্মতি জানানোর পরে সাধারণ সভায় মানে জেনারেল অ্যাসেম্বলিতে 2/3 ভোটের মাধ্যমে সমর্থিত হলে জাতিপুঞ্জের সনদ সংশোধিত হয়। আটলান্টিক সনদ কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? মার্কিন রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের মধ্যে এটা স্বাক্ষরিত হয়েছিল। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা রয়েছে প্যারিসে। IBRDর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। ইয়াল্টা প্রস্তাব কবে গৃহীত হয়? 1945 সালে। লন্ডন ঘোষণা হয়েছিল 1949 সালে। জাতিপুঞ্জের প্রধান বিচার বিভাগীয় সংস্থাটার নাম কি? আন্তর্জাতিক আদালত। অচি পরিষদ বা ট্রাস্টি কাউন্সিল কি সম্মিলিত জাতিপুঞ্জের একটা অংশ? অবশ্যই। ডিম্বাণু বৃদ্ধিতে সাহায্য করে যে হরমোন সেটা হচ্ছে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন হরমোনের ক্ষরণ কোন ট্রপিক হরমোনকে নিয়ন্ত্রণ করে? FSH। ক্যালসিয়াম বিপাক বৃদ্ধি করে কোনটা? সোমাটোট্রপিক হরমোন। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ধূপগড়। সাতপুরা পর্বতের দুই পাশ দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? নর্মদা নদী। নর্মদা নদী সাতপুরা পর্বতের দুই পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। জাতীয় গ্রস্ত উপত্যকা কোনগুলো? দেখো, নর্মদা, তাপ্তি নদীর উপত্যকা কিন্তু জাতীয় গ্রস্ত উপত্যকা।
দাক্ষিণাত্য মালভূমির অপর নাম কি? ডেকান ট্র্যাপ। কানাড়ি শব্দের অর্থ কি? পাহাড়ি দেশ। কোন পর্বত পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতকে পৃথক করেছে? নীলগিরি পর্বত। নীলগিরি কোন ফুলের জন্য নীল রঙের দেখায়? নীলচে বেগুনি ফুলের গুল্মজাতীয় উদ্ভিদ, যেটার নাম কি? কুরিঞ্জি। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদাবেতা। আন্নামালাইয়ের তথা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? আনাইমুদি। পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম কি? আরাবল্লী। মুম্বাই ও জওহরলাল নেহেরু বন্দর কোন উপকূলে অবস্থিত? এটা কোঙ্কণ উপকূলে রয়েছে। কেরালার উপকূল অন্য কি নামে পরিচিত? মালাবার উপকূল নামে। মালাবার উপকূলে দীর্ঘতম কয়াল কি? ভেম্বনাথ কয়াল। ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটা? চিল্কা। চিল্কা কোন উপকূলে অবস্থিত? উত্তর সরকার উপকূলের অন্তর্গত উড়িষ্যা উপকূলে। কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? গোদাবরী ও কৃষ্ণা নদীর মাঝে। ভারতীয় জাতীয় নদী কি? ভারতের জাতীয় নদী গঙ্গা। কবে কার আমলে গঙ্গা অ্যাকশন প্ল্যান তৈরি হয়েছিল? রাজীব গান্ধীর আমলে তৈরি হয়েছিল এবং 1985 সালে। প্রাণীদের প্রধান বৃত্তিকারক হরমোন কোনটা? STH। মানব চোখের কোথায় বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয়? দেখো, কর্নিয়াতে প্রতিবিম্ব সৃষ্টি হয়। হাইপারমেট্রোপিয়াতে বা হাইপারোপিয়াতে ব্যবহৃত যে লেন্স, সেটার নাম কি? উত্তল লেন্স। এই রোগ সারাতে উত্তল লেন্স ইউজ করা হয়। প্রতিবর্তী কেন্দ্র হিসাবে কাজ করে কি অ্যাকচুয়ালি? মস্তিষ্কের থ্যালামাস। তারারন্ধ্রের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে যে অংশ, সেটা হচ্ছে আইরিস। মৃদু আলোতে বা অন্ধকারে দেখতে সাহায্য করে যে কোষ, সেটার নাম কি? রড কোষ। চোখের যে ত্রুটির ফলে দূরের বস্তু অস্পষ্ট হয় কিন্তু কাছের বস্তু স্পষ্ট দেখা যায়, তাকে বলে মায়োপিয়া। আর এখানে আমি যে হাইপারমেট্রোপিয়ার কথা বলেছি, এটা হচ্ছে উল্টোটা। কাছের বস্তু অস্পষ্ট হয় কিন্তু দূরের বস্তু স্পষ্ট দেখা যায়। স্নায়ুকোষের কোষদেহকে বলা হয় নিউরোসাইটন। কোনটি অ্যাকশনের অংশ নয়? অ্যাকশনের অংশ নয় এক্ষেত্রে নিজেল দানা। মস্তিষ্কের কোন অংশ মানসিক আবেগ অর্থাৎ ভয়, লজ্জা, ক্রোধ, পীড়ন, চাপ, তাপ, ভালোবাসা ইত্যাদি নিয়ন্ত্রণে সাহায্য করে? এটা হচ্ছে মস্তিষ্কের থ্যালামাস, এইগুলো নিয়ন্ত্রণ করে। মানুষের মস্তিষ্কের যে অংশ শ্বাসকার্য, লালাক্ষরণ, মূত্রত্যাগ ইত্যাদি কার্য নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে স্পঞ্জ। প্রাণীদের চিন্তা, স্মৃতি, বুদ্ধি, বিচার বিবেচনা ইত্যাদি উচ্চ মানসিক গুণাবলী নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশ কোনটা? গুরু মস্তিষ্ক। হাত বা পা ভাঁজ করার জন্য যে পেশি কাজ করে, সেটার নাম হচ্ছে ফ্লেক্সার। ল্যাটিমাস ডরসি কোন প্রকারের পেশি? এটা এক ধরনের অ্যাডাক্টর পেশি। পাখির ডানা গঠনকারী পালকের সংখ্যা টোটাল 23টা। পায়রার লেজে পালকের সংখ্যা 12টা। স্থান পরিবর্তনে অক্ষম প্রাণী হচ্ছে স্পঞ্জ ও সাগরকুসুম। মাছের দেহের দুপাশে অবস্থিত ভি আকৃতির পেশিকে বলা হয় মায়োটাম পেশি। পায়রার লেজের পালককে রেক্ট্রিসেস বলে। একটি রোটেটর পেশির উদাহরণ কি? পাইরিফর্মিস পেশি। মানবদেহের ক্ষুদ্রতম অস্থি কোনটা? স্টেপিস। মাছের পাখনার সংখ্যা টোটাল হচ্ছে 7টা। মানুষের পায়ে সম্মুখভাগে উত্তোলিত হয় যে পেশি সংকোচনে, সেটার নাম হচ্ছে এক্সটেন্সর ডিজিটোরিয়াম। এখানে দেখো সিউডোপোডিয়া অ্যাকচুয়ালি অ্যামিবার দেখা যায়। এখানে এই প্রশ্নটা তোমরা একটু অ্যাভয়েড করবে। অ্যাকচুয়ালি এখানে আমি তোমাদেরকে সিউডোপোডিয়া যেটা হচ্ছে ক্ষণপদ, অ্যামিবার গমনাঙ্গ। এখানে গমনাঙ্গটা আমি তোমাদেরকে বলবো, একটু গমনাঙ্গগুলো দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো মাছের গমনাঙ্গের এক সেকেন্ড। এ দেখো, মাছের গমনে সাহায্যকারী পেশি কোনটা? মায়োটাম পেশি। আচ্ছা, মাছকে জলে স্থিরভাবে ভেসে থাকতে সাহায্য করে কোনটা? বক্ষ ও শ্রেণী পাখনা। আচ্ছা, এবারে দেখো মাছের যুগ্ম পাখনা। মাছের যুগ্ম পাখনা হচ্ছে শ্রোণী পাখনাটাকে বলে। এসআই পদ্ধতিতে ওজনের পরম একক কি? নিউটন। আর সিজিএস পদ্ধতিতে ডাইন। পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন অ্যাকচুয়ালি থাকে না, পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন 0। আর ভূপৃষ্ঠের কোন স্থানে অভিকর্ষজ ত্বরণের মান সর্বাধিক? আমাদের 209 নম্বর প্রশ্ন আমরা যদি দেখি, দেখো মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান সব থেকে বেশি আর কেন্দ্রেতে 0। চাঁদের অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের তুলনায় কত গুণ? 1/6 গুণ। লোহাকে আর্দ্র বাতাসে ফেলে রাখলে তার ওজন বাড়ে, এই ঘটনাটা কোন সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়? দেখো, এটা ভরের সংরক্ষণ সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়। কিছুক্ষণ দৌড়ালে শরীর গরম হয়ে ওঠে, এক্ষেত্রে শক্তির রূপান্তর কীরূপ? দেখো, এটা গতিশক্তি থেকে তাপশক্তি হয়ে যাবে। শব্দ শক্তি থেকে তড়িৎ শক্তি রূপান্তরের উদাহরণ কি? টেলিফোনের প্রেরক যন্ত্র। নিরক্ষরেখা থেকে মেরুর দিকে গেলে কি হবে? জি এর মান বাড়বে, মানে অভিকর্ষজ ত্বরণের মান কিন্তু বাড়বে। একটি গোলাকার বস্তু অবাধে পড়লে
তার ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণের মান নির্ভর করবে, এখানে দেখো অ্যাকচুয়ালি অভিকর্ষজ ত্বরণের মান আমাদের কিসের উপর নির্ভর করে, W=mg, মানে সেই বস্তুর আমরা ভরের উপর নির্ভর করবে এবং অভিকর্ষজ যে বল তার উপর নির্ভর করবে। এখানে আমি তোমাদেরকে এই প্রশ্নটা তোমরা অ্যাভয়েড করবে, আমি এখানে তোমাদেরকে এই প্রশ্নটা পিডিএফে ঠিক করে দেবো, ঠিক আছে। দৈনন্দিন জীবনে শক্তি সংরক্ষণের একটা উপায় হচ্ছে সঞ্চয়ক কোষ। কোনো বস্তুর ওজন সর্বোচ্চ হয় সঞ্চয়ক কোষে। একটি বিকারে রাখা তরলে একটি বস্তু ভাসছে, সমগ্র সংস্থাটি অভিকর্ষের প্রভাবে অবাধে পতনশীল। বস্তুর উপর তরলের দ্বারা প্রযুক্ত প্লবতার মান কত হবে? 0। অপ্রচলিত শক্তির উদাহরণ হচ্ছে বায়ুশক্তি। বায়ুমণ্ডল না থাকলে দিনের দৈর্ঘ্য কী হতো? কমে যেত। একটি পতনশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ সময় যে লেখচিত্রটা বা লেখটা, এটা সবসময় সময় অক্ষের সমান্তরাল একটা সরলরেখা হয়। স্প্রিং তুলা যন্ত্র যে স্থানে কাজ করে না সেটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, যেহেতু পৃথিবীর কেন্দ্রের ভারটা 0। স্থির চাপে যে কী ধরনের পদার্থের গলনাঙ্ক এবং হিমাঙ্ক একই হয়? এটা বিশুদ্ধ কেলাসাকার পদার্থের গলনাঙ্ক এবং হিমাঙ্ক একই হয়। যে কোনো অবস্থান্তরের সময় পদার্থের তাপমাত্রা কী হবে? অপরিবর্তিত থাকবে। এটা এখানে যখন অবস্থান্তর হয় তখন অ্যাকচুয়ালি লীন তাপ দিয়ে হয়, তখন কোনো আমাদের টেম্পারেচার বা উষ্ণতার পরিবর্তন হয় না, আর সেটাকেই লীন তাপ বলে। তো সেই জন্য সেক্ষেত্রে এখানে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, পরিবর্তন হবে না। নিচের কোন পদার্থটির নির্দিষ্ট গলনাঙ্ক নেই? দেখো মোমের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক নেই। নিম্নলিখিত পদার্থগুলি থেকে এমন একটি পদার্থ চিহ্নিত করো যা কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়। দেখো এইটাই মনে রাখবে, এটা প্রচুর এক্সামে এসেছে এবং এই প্রশ্নটা এখানে দেওয়ার এইভাবে, যেহেতু আমি অনলাইনে দিয়েছি, তোমরা এই জায়গাটা নিজে একটু কারেক্ট করে নেবে, আমি তোমাদেরকে পরে এটা পিডিএফ দেওয়ার সময় রেডি করে দেবো। তো এখানে আমরা যেটা মনে রাখবো কি, যে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয় এই ধরনের একটা পদার্থের এক্সাম্পল হচ্ছে নিশাদল। তাপমাত্রার পরম স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্ক কত? 273 K। স্ফুটনের সময় তরলের ওপর বাষ্পের চাপ বায়ুমণ্ডলীয় চাপ অপেক্ষা, দেখো উভয়ই সমান হয় আসলে। দুই টুকরো বরফকে একসাথে যদি কিছুক্ষণ চাপ দিয়ে রেখে দেওয়া হয় তাহলে খণ্ড দুটো জোড়া লেগে যায়, এই ঘটনাটাকে বলা হয় পুনঃশীলী ভবন। বরফের সঙ্গে খাদ্য লবণ মেশালে মিশ্রণের গলনাঙ্ক কমে যায়। বটমলির পরীক্ষাটা সফল হতে গেলে চারপাশের বায়ুমণ্ডলের তাপমাত্রা 0°C উপরে থাকতে হয়। যে উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় সেই উষ্ণতাটাকে বলা হয় শিশিরাঙ্ক। পিতলের কোনো বৈশিষ্ট্যের জন্য এটা মূর্তি প্রস্তুতিতে ব্যবহার করা হয়। দেখো পিতল অ্যাকচুয়ালি তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হলে আয়তনে বৃদ্ধি পায়, এই জন্য পিতলকে মূর্তি প্রস্তুতিতে ব্যবহার করা হয়। শিশির জমার উপযুক্ত পরিবেশ কি? মেঘমুক্ত আকাশ। কোনো একদিন কলকাতা এবং দিল্লির তাপমাত্রা সমান হলেও দিল্লি বেশি আরামপ্রদ লাগে কেন? দিল্লিতে জলীয় বাষ্পের পরিমাণ অপেক্ষাকৃত কম বলে। বিশুদ্ধ জল অপেক্ষা সমুদ্র জলের হিমাঙ্ক কীরকম হবে? বিশুদ্ধ জলের থেকে সমুদ্র জলের হিমাঙ্ক কিন্তু কম। বায়ুশূন্য স্থানে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক যে কোনো উষ্ণতার হতে পারে, বায়ুশূন্য স্থানে বাষ্পনের হার সবসময় বৃদ্ধি পাবে। মেঘকে বলা যেতে পারে ঊর্ধ্বাকাশে কুয়াশা। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের উপস্থিতি বাষ্পনের হার কমিয়ে দেবে সবসময়। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় জন্মায় এমন একটি উদ্ভিদ কিন্তু সুন্দরী। ক্যাকটাসের স্থূল রসালো সবুজ কাণ্ডকে ফাইলোক্ল্যাড বলে। এছাড়া দেখো ফাইলোক্ল্যাড বা পর্ণকাণ্ড পাওয়া যায় এমন একটি উদ্ভিদের নাম, এইভাবেও তোমাদের প্রশ্ন আসতে পারে। তো এক্ষেত্রে দুটো নাম আমি দিয়ে দিয়েছি, সুন্দরী এবং ক্যাকটাস। উটের আরবিসি এর বৈশিষ্ট্য কী? দেখো উটের যে লোহিত রক্তকণিকা, সেই লোহিত রক্তকণিকা কিন্তু ডিম্বাকার এবং নিউক্লিয়াসযুক্ত। উটের মূত্রের মাধ্যমে রেচিত হয় কোনটা? অ্যামাইনো অ্যাসিড, ইউরিয়া না ইউরিক অ্যাসিড? এই তিনটে তোমাদের জন্য একটা প্রশ্ন আমি ইচ্ছা করে রেখে দিয়েছি, এইটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি কারা কারা জানো। উটের মূত্রের মাধ্যমে রেচিত হয় কোনটা? নেক্সট দেখো 246 নম্বর প্রশ্ন দেখব। মৌমাছির নৃত্যের ভাষা আবিষ্কার করেন কার্ল ভন ফ্রিস। প্রদত্ত কোন প্রজাতির উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়? তো এটা রাইজোফোরা প্রজাতির উদ্ভিদে দেখা যায়। একজন হিমোফিলিয়া আক্রান্ত পুরুষ ও একজন স্বাভাবিক মহিলার মধ্যে বিবাহ হলে তাদের সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা 0%, মানে একদমই নেই। মা স্বাভাবিক এবং বাবা বর্ণান্ধ হলে তাদের সন্তান হবে, ছেলেরা অ্যাকচুয়ালি স্বাভাবিক হবে এবং মেয়েরা হবে বাহক। থ্যালাসেমিয়া রোগের লক্ষণ কি? রক্তাল্পতা। থ্যালাসেমিয়া রোগ হয় প্রচ্ছন্ন মিউট্যান্ট জিনের প্রভাবে। সিকল সেল অ্যানিমিয়া রোগের কারণ কি?
জিনের ত্রুটির জন্য এই রোগ হয়। কুলিজ রক্তাল্পতা রোগীর জিন অটোজোমের কত নম্বর ক্রোমোজোমে অবস্থিত? 11 নম্বর। কোন প্রকার বর্ণান্ধতায় আক্রান্ত ব্যক্তি লাল রং চিনতে পারে না? দেখো এটা হয়ে যাবে আমাদের প্রোটানেপিয়া। কোনো এক ব্যক্তির পরীক্ষার মাধ্যমে ডাক্তারবাবু জানালেন যে 16 নম্বর ক্রোমোজোমের এ গ্লোবিন জিনের অনুপস্থিতির ফলে এই নির্দিষ্ট রোগটি হয়েছে। তো এই নির্দিষ্ট রোগটি কি? এটা অবশ্যই থ্যালাসেমিয়া হয়ে যাবে। বিএইচসি কি? এটা হচ্ছে একটা ক্লোরিনযুক্ত কীটনাশক। আসলে বধির হয়ে যাওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে সবসময় শব্দ দূষণ। জলাশয়ের পুষ্টি পদার্থের মাত্রা বৃদ্ধির কারণে শৈবালের অত্যাধিক বৃদ্ধির ঘটনা হচ্ছে অ্যালগাল ব্লুম। ইউট্রিফিকেশনের কারণ কি? ইউট্রিফিকেশনের কারণ হচ্ছে অম্লবৃষ্টি। এছাড়াও আমরা জমিতে যে মানে সার যে ইউজ করি, রাসায়নিক পদার্থ, যেটা কৃত্রিম রাসায়নিক সার, সেইটার জন্য অ্যাকচুয়ালি ইউট্রিফিকেশন হয়ে থাকে। প্রতি লিটার পানীয় জলে আর্সেনিকের সহনশীল মাত্রা কত? দেখো 0.05 মিলিগ্রাম। এসপিএম দ্বারা সাধারণত যে প্রকার দূষণ ঘটে সেটা হচ্ছে বায়ু দূষণ। কোন রোগটি জলদূষণ থেকে হয় না? দেখো ব্রঙ্কাইটিসটা কিন্তু জলদূষণ থেকে হয় না। ধোঁয়াশার প্রধান উপাদান কি? নাইট্রিক অক্সাইড। শীতকালে আমাদের শরীরের নরম ত্বক ফেটে যায় কারণ শীতকালে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ অনেক কম থাকে। কোনো গ্যাসীয় পদার্থের উষ্ণতা সংকট উষ্ণতার নিচে থাকলে সেটাকে কি বলা হবে? এটাকে বলা হবে বাষ্প। শীত প্রধান দেশে গাড়ির রেডিয়েটরে জলের সঙ্গে গ্লিসারিন মেশানো হয় কারণ হচ্ছে এটার ফলে দ্রবণের হিমাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কম হয়। কোনো তরলের মধ্যে অন্য গ্যাস দ্রবীভূত থাকলে তরলের স্ফুটনাঙ্ক সবসময় হ্রাস পাবে। কোনো কঠিন পদার্থের গলনের সময় তাপমাত্রা সর্বদা সেম থাকবে, মানে একই থাকবে। সাধারণত কোনো দ্রবণের স্ফুটনাঙ্ক দ্রাবকের স্ফুটনাঙ্ক অপেক্ষা দ্রবণ এবং দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে পরিবর্তিত হয় আসলে। ঠিক আছে, এটা ডিপেন্ড করে দ্রবণ এবং দ্রাবকের প্রকৃতির উপর। তরলের কোন বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে ঘনীভূত দুধ প্রস্তুত করা হয়? দেখো চাপ হ্রাসে তরলের স্ফুটনাঙ্ক হ্রাস পায়। তো তরলের এই বৈশিষ্ট্যটাকে কাজে লাগিয়ে ঘনীভূত দুধ কিন্তু প্রস্তুত করা হয়ে থাকে। অত্যন্ত উঁচু জায়গায় ফুটন্ত জলে হাত দেওয়ার কষ্টদায়ক নয়, কারণ হচ্ছে অত্যন্ত উঁচু জায়গায় জল খুব কম উষ্ণতায় ফোটে। স্টিম বর্ণহীন হলেও কেটলির ফুটন্ত জল থেকে উৎপন্ন স্টিম সাদা দেখায়, কারণ কি? এটার কারণ হচ্ছে স্টিমের ঘনীভবন এবং আলোর বিক্ষিপ্ত প্রতিফলন। বরফের স্বাভাবিক গলনাঙ্ক কত? 273 ডিগ্রি, মানে 273 কেলভিন বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10 গ্রাম বরফকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10 গ্রাম জলে রূপান্তরিত করতে কত প্রয়োজনীয় তাপ লাগবে? দেখো এটার জন্য আমাদের করতে হবে H = mst। এটার জন্য আমাদের কি ফর্মুলা ইউজ করতে হবে অঙ্কতে? H = mst, যেখানে H হচ্ছে তাপ, m হচ্ছে ভর, s হচ্ছে আপেক্ষিক তাপ এবং t হচ্ছে চেঞ্জ অফ টেম্পারেচার বা তাপমাত্রার পরিবর্তন। তোমরা এই জায়গায় এই অঙ্কটা করতে পারো। আমি তোমাদেরকে ফিজিক্স প্লেলিস্টে একটু দিয়ে দিয়েছিলাম, যেটা তোমাদের আগে অলরেডি করে দিয়েছিলাম। ফিজিক্সের অনেক অঙ্ক রয়েছে, তো সেখানে এই H = mst ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করে দেখিয়ে দিয়েছি, তোমরা একটু ভিডিওটা দেখে নিতে পারো। এরপরে আমরা চলে যাব লিন তাপ। থার্মোমিটারের পাঠ কত? লিন তাপে অ্যাকচুয়ালি থার্মোমিটারের পাঠ কিন্তু পরিবর্তন হয় না। লিন তাপ শুধুমাত্র কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করে, এটা কিন্তু কোনো তাপমাত্রার পরিবর্তন করে না। এটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। কোনো তরলের তাপমাত্রা যত বৃদ্ধি পায় ওই তরলের বাষ্পনের হার কিন্তু তত বৃদ্ধি পাবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5 গ্রাম বরফে 200 ক্যালোরি তাপ প্রদান করা হলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের 2.5 গ্রাম জল এবং 2.5 গ্রাম বরফ থাকবে। এটাও একটা অঙ্ক, এটা তোমরা ফিজিক্সের যে আমি ম্যাথ তোমাদের করিয়েছিলাম সেখানে তোমরা এটা আরও ডিটেলসে পেয়ে যাবে। আমি ওখানে এগুলো সবকটা আলোচনা করেছিলাম। আমি শুধু এক্সাম্পলের জন্য ওখানে দিয়েছি যে কী কী ধরনের প্রশ্ন এক্সামে আসে। বাষ্পায়নের সময় তরলের তাপমাত্রা প্রথমে একই থাকবে এবং পরে বৃদ্ধি পাবে। আসলে ইথার এক ধরনের উদ্বায়ী তরল, কারণ এর স্ফুটনাঙ্কটা কম। যে ধর্মকে কাজে লাগিয়ে ঘনীভূত দুধ, দেখো এটা চাপ বৃদ্ধিতে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি। আসলে কিছু কিছু প্রশ্ন হয়তো রিপিট হতে পারে, দুটো একটা বা তিনটে প্রশ্ন, তোমরা এগুলো একটু অ্যাডজাস্ট করে নেবে। এক বায়ুমণ্ডলীয় চাপ বৃদ্ধিতে বরফের গলনাঙ্ক 0.0073 ডিগ্রি সেন্টিগ্রেড কমে। বিশুদ্ধ কেলাসিত পদার্থের ক্ষেত্রে স্বাভাবিক গলনাঙ্ক এবং হিমাঙ্ক সর্বদা সমান হয়। জলের হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্ক চাপের বৃদ্ধির সঙ্গে কিরূপ পরিবর্তিত হয়? দেখো হিমাঙ্ক হ্রাস পায় এবং স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়।
কোনো তরলের স্ফুটনাঙ্ক সবসময় চাপের সাথে বৃদ্ধি পাবে। যখন একটা বাষ্প তরলীকৃত হয় সেটা তাপ মোচন করে। নিউটনের কোন গতিসূত্রকে জাড্য বা জড়তা সূত্র বলে? দেখো, প্রথম গতিসূত্রকে বলে নিউটনের মানে জাড্য বা জড়তা সূত্র। জাড্য বা জড়তার পরিমাপ করা হয় বস্তুর ভরের দ্বারা। বলের সংজ্ঞা জানা যায় নিউটনের প্রথম গতিসূত্র থেকে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কি জানা যায়? দেখো, দ্বিতীয় গতিসূত্র থেকে জানা যায় ত্বরণ ও মন্দনের সৃষ্টি হবে। কোনো বস্তু সমবেগে গতিশীল, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে বস্তুর বেগের সমান ও অভিমুখ স্থির। বস্তুর বেগের মান বস্তুর বেগের মান মানে বস্তুর বেগটা আর অভিমুখটা একই থাকবে, চেঞ্জ হবে না। কোনো বস্তু সমত্বরণের সমত্বরণেই গতিশীল, এই রটা এখানে হবে না। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে বস্তুর বেগ বৃদ্ধির হার ধ্রুবক। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে স্থির রাশি কোনটা? ত্বরণ। 1 কেজি ওয়াট ইকুয়ালস টু 9.81 নিউটন। ভরবেগের মাত্রা ml (10⁻⁻1). এসআই পদ্ধতিতে ভরবেগের একক কেজি মিটার পার সেকেন্ড। নিউটনের কোন গতিসূত্রটা দুটো বল সম্পর্কিত? নিউটনের তৃতীয় গতিসূত্র, ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল। বলের মধ্যে বলের কোন একক স্থানভেদে পরিবর্তনশীল? দেখো, অভিকর্ষীয় এককটা কিন্তু স্থানভেদে পরিবর্তনশীল, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়। বলের পরম এককে পরম বলে, এর কারণ কি? এর ভিত্তি হচ্ছে অ্যাকচুয়ালি ভর। সেকেন্ড কথাটি দুবার ব্যবহৃত হয় কোন রাশির এককে? দেখো, এটা ত্বরণ এবং মন্দনের একক বলার সময় ব্যবহার করা হয়। একটি বস্তু একটি বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে সমদ্রুতিতে আবর্তিত হচ্ছে, ওই বস্তুটার সাথে সংশ্লিষ্ট কোন রাশির মান সময়ের সাথে স্থির থাকে? অবশ্যই এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে কোনটা? দ্রুতি। নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে বস্তুর উপর প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সাথে কিভাবে সম্পর্কযুক্ত? দেখো, এটা আসলে সমানুপাতিক। চলন্ত বাস হঠাৎ ব্রেক প্রয়োগে স্থির হলে বাসে দণ্ডায়মান যাত্রী হঠাৎ সামনের দিকে ঝুঁকে পড়ে, নিচের কোন কারণের জন্য এটা হয়? দেখো, এটাও আমি তোমাদের গতিজাড্যের জন্য, তোমরা এটা সবাই জানো। তো এখানেও প্রশ্নটা একটু এমসিকিউ এর মতো হয়ে গেছে, এই জায়গাটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। আমি চেষ্টা করবো এগুলো পিডিএফে তোমাদের ঠিকঠাক প্রোভাইড করে দেওয়ার। বায়ুশূন্য স্থানে পাখি উঠতে পারে না, এটা অ্যাকচুয়ালি নিউটনের কোন গতিসূত্র থেকে ব্যাখ্যা করা যায়? দেখো, এটা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ব্যাখ্যা করা যায়। একটি বস্তু কণা নির্দিষ্ট সরলরৈখিক পথে সমদ্রুতিতে গতিশীল, তবে কণাটি অ্যাকচুয়ালি সমবেগে গতিশীল হবে। কোনো বস্তুর মোট সরণ যদি শূন্য হয় তাহলে বেগ শূন্য হবেই। একক ভরের বস্তুতে একক ত্বরণ সৃষ্টিকারী বলকে সবসময় একক পরম একক বল বলে। কোনো বস্তুর উপর বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু একইভাবে গতিশীল থাকবে, এটা নিউটনের প্রথম গতিসূত্র। কোনো ব্যক্তি 14 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার মাঠ এবং এক পাক অতিক্রম করলো, ব্যক্তিটির সরণ কত হবে? 0 মিটার। যে নিয়মের সাহায্যে মোটর এবং আর্মেচারের ঘূর্ণনের অভিমুখ নিয়ন্ত্রণ করা যায় সেটা হলো ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। ওহমের সূত্র মেনে চলে না এমন একটি পদার্থ কোনটা? সিলিকন। একটি পরিবাহী তারের দৈর্ঘ্য ট্রেনে নয়, এটা ট্রেনে হবে, টেনে বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে, তো সেক্ষেত্রে তারের রোধটা কিন্তু পূর্বের রোধের থেকে দুগুণ হয়ে যাবে। এরপরে দেখো, যেটা দেখব, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার কারণ কি? কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় মুক্ত ইলেকট্রন প্রবাহের জন্য। কোনো উৎসের তড়িৎচালক বল প্রকৃতপক্ষে একক আধান স্থানান্তরের জন্য উৎপন্ন শক্তি। কোনো ধাতব পরিবাহী তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহীর রোধ বৃদ্ধি পায়। রোধ তাপমাত্রা বৃদ্ধিতে হ্রাস পায়, তাপমাত্রা বাড়ালে রোধটা হ্রাস পায়, এই ধরনের জিনিস হচ্ছে কার্বন। একটি তারের রোধাঙ্ক নির্ভর করে উহার উপাদানের ওপর, কি দিয়ে ওটা তৈরি। আন্তর্জাতিক পদ্ধতিতে অর্থাৎ এসআই এতে রোধাঙ্কের একক কি? রোধাঙ্কের একক হচ্ছে ওহম মিটার। কোনো পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি করে দ্বিগুণ করা হলে উহার পরিবাহিতা একই থাকবে, সর্বদা একই থাকবে, ঠিক আছে? যদি কোনো পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি করে দ্বিগুণ করা হয় তাহলে ওর পরিবাহিতা কিন্তু সর্বদা একই থাকবে। অওহমীয় পরিবাহীর উদাহরণ কি? ডায়োড ভাল্ব। স্থায়ী চুম্বক তৈরিতে কাঁচা লোহার বদলে ইস্পাত নির্বাচন করা হয়, কারণ কি? কারণ কাঁচা লোহার তুলনায় ইস্পাতের ধারণ ক্ষমতা ও সহনশীলতা বেশি। রোধ বিশিষ্ট একটি তারকে টেনে দ্বিগুণ করা হলো, যদি তারটির আয়তন অপরিবর্তিত থাকে তাহলে বর্ধিত তারের রোধ কি হবে? 4R হয়ে যাবে। একটি পরিবাহী তারের দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল উভয়ই দ্বিগুণ করা হলে উহার রোধের পরিবর্তন কি হবে? একই থাকবে, সেম থাকবে।
তারপরে দেখো বৈদ্যুতিক ফিউজ। বৈদ্যুতিক ফিউজ আসলে কিন্তু উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হয়। হিটারের নাইক্রোম তার ছিঁড়ে দৈর্ঘ্য ছোট করা হলে উৎপন্ন তাপ কী হবে? উৎপন্ন তাপ অবশ্যই বেড়ে যাবে। একটি সুষম ধাতব তারের দুই প্রান্তের মধ্যে একটি স্থির বিভব প্রয়োগ করা হলো, নিচের কোন শর্তে ওই তারে উৎপন্ন তাপটা দ্বিগুণ হবে? তো এটা দেখো দৈর্ঘ্য ও ব্যাসার্ধ উভয় দ্বিগুণ হবে। একটি গ্যালভানোমিটারের সাথে সমান্তরাল সমবায় একটি অত্যন্ত নিম্নমানের রোধ যুক্ত করলে সমবায়টিকে কি বলা হবে? দেখো এটা অ্যাকচুয়ালি অ্যামমিটার, এভাবেই তৈরি করা হয়। তড়িৎচুম্বক প্রস্তুত করতে ব্যবহৃত হয় কি? তড়িৎচুম্বক প্রস্তুত করতে ব্যবহার করা হয় কাঁচা লোহা। একটি তড়িৎবাহী পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ গেলে আসলে পরিবাহীর চারপাশে একটা চৌম্বকীয় ক্ষেত্রের সৃষ্টি হয়, যাতে পরিবাহীটা নিজে কিন্তু চুম্বকিত হয় না। বার্লো চক্রের ঘূর্ণনের অভিমুখ নির্ণয় করা হয় কোন নিয়মের দ্বারা? এটা ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম দ্বারা নির্ণয় করা হয় অভিমুখটা। ভোল্টমিটার বর্তনীর সাথে কি ভোল্টমিটার কোনো বর্তনীর সাথে কোনো সার্কিটের সাথে কি ধরনের সমবায় যুক্ত থাকে? এটা সবসময় সমান্তরাল সমবায় যুক্ত থাকে। বাড়িতে বৈদ্যুতিক যন্ত্রাংশের যে 3 পিন প্লাগ ব্যবহার করা হয় তার সবথেকে মোটা পিনটা কোন তারের সাথে যুক্ত থাকে? দেখো এটা সবসময় আর্থিক তারের সাথে কিন্তু যুক্ত থাকে। একটি আদর্শ ভোল্টমিটারের রোধ সাধারণত হয় কি? অসীম। বৈদ্যুতিক সংযোগের ক্ষেত্রে যে লাইভ তার ব্যবহার করা হয় তার আবরণের বর্ণ কি? বাদামি। বৈদ্যুতিক ফিউজ তার মূল বর্তনীর সাথে কী ধরনের সমবায় যুক্ত থাকে? শ্রেণী সমবায় যুক্ত থাকে। বার্লো চক্রের সাহায্যে তড়িৎচুম্বকত্বের কোন ক্রিয়া নিদর্শন করা যায় বা প্রদর্শন করা যায়? দেখো এটা তড়িৎ প্রবাহের উপর যে চুম্বকের ক্রিয়া সেইটা। একটি পিয়ানোয় বাজানো সি নোট একটি বেহালার সি নোট থেকে পৃথক কেন? তাদের কম্পনটা আলাদা, সেই জন্য। প্রতিধ্বনি শোনার জন্য শব্দকারী ও প্রতিফলকের মধ্যে সর্বনিম্ন দূরত্ব কত থাকা উচিত? 16.6 মিটার। কম্পনের ক্ষেত্রে প্রত্যানয়ন বল এটা হচ্ছে কি হবে? সরণের সমানুপাতিক। এরপরে যেটা দেখবো, দেখো শব্দের তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেলে ওই শব্দের তীক্ষ্ণতা কমে। ডবলার ক্রিয়া নিম্নের কোন বিষয় সংক্রান্ত? দেখো এটা অবশ্যই শব্দতে আমরা দেখেছি। শব্দের বেগ, দেখো এখানে নিম্নের বলতে এটা তোমরা একটু চেক করে নেবে। ডবলার ক্রিয়া শব্দের সাথে কিন্তু সম্পর্কিত। শব্দের বেগকে প্রভাবিত করে না কোনটা? চাপের পরিবর্তন শব্দের বেগকে প্রভাবিত করে না। চাঁদের কোন বিস্ফোরণের শব্দ আমরা শুনতে পাই না? চাঁদে যদি কোনো বিস্ফোরণ হয় আমরা সেটা শুনতে পাই না, কেন? তার কারণ চাঁদ আর পৃথিবীর মধ্যে কোনো জড়মাধ্যম নেই। স্বরযুক্ত শব্দ এটা সুরযুক্ত শব্দ হবে, ঠিক আছে? এটা সুরযুক্ত শব্দের তীক্ষ্ণতা আর কম্পাঙ্কের মধ্যে কম্পাঙ্ক ভৌত রাশি, কিন্তু তীক্ষ্ণতা ভৌত রাশি নয়। শব্দ তরঙ্গের ওপর কোন ধর্মের ভিত্তিতে ডাক্তারদের স্টেথোস্কোপ তৈরি করা হয়েছে? দেখো শব্দ তরঙ্গের প্রতিফলন, এই ধর্মটার উপর ভিত্তি করে ডাক্তারদের স্টেথোস্কোপ তৈরি করা হয়েছে। একটি বাদ্যযন্ত্রে 256, 502, 1020 এবং 1280 কম্পাঙ্কের সুর আছে। এক্ষেত্রে মূল সুর এবং সমমেল কোনটা? দেখো মূল সুর হচ্ছে 256 একদম প্রথমেরটা, এবং তার যে গুণিতক সেটাকে আমরা বলি সমমেল, সেটা হচ্ছে 1280। একটি তির্যক তরঙ্গ যে অক্ষ বরাবর গতিশীল হলে মাধ্যমটির কণাগুলোর সরণ হবে অ্যাকচুয়ালি XY তলে সীমাবদ্ধ। মহাসমুদ্রের তলদেশ থেকে একটি বিস্ফোরণের শব্দের প্রতিধ্বনি বিস্ফোরণ ঘটার 10 সেকেন্ড পর শোনা গেল। যদি জলে শব্দের বেগ 1500 মিটার পার সেকেন্ড হয় তাহলে ওই স্থানে সমুদ্রের গভীরতা কত হবে? দেখো এক্ষেত্রে 7.5 কিলোমিটার হবে। এগুলো আমি তোমাদের ফিজিক্স প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। দেখো ফিজিক্সের ম্যাথ বলে যেখানে রয়েছে ওখানে আমি এগুলো তোমাদের সব বুঝিয়ে দিয়েছিলাম, প্রত্যেকটা ম্যাথ আলাদা আলাদা করে বুঝিয়ে দিয়েছিলাম। একটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে এর তীক্ষ্ণতা কী হবে? এর তীক্ষ্ণতা কমে যাবে। নিচের কোন রাশিটি শব্দ তরঙ্গের সঙ্গে একই বেগে অগ্রসর হয়? যান্ত্রিক শক্তি। ডেসিবেল হলো শব্দের তীব্রতা স্তরের একক। সুনির্দেশিত শব্দের নিরাপদ তীব্রতা স্তর হচ্ছে 45 ডেসিবেল। নভশ্চরীরা চাঁদের কথা বলার সময় বেতার ব্যবস্থা সাহায্য নেয়, কারণ চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই। বায়ুশূন্য স্থানে শব্দ তরঙ্গের বেগ অবশ্যই শূন্য হবে। কোনো মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ তরঙ্গ সঞ্চালনের সময় মাধ্যমের কণাগুলোর কোনো সরণ হয় না। শব্দ তরঙ্গের সমবর্তন হয় না, কারণ শব্দ তরঙ্গ এক ধরনের অনুদৈর্ঘ্য তরঙ্গ। কোনো সুরশলাকার একটি বাহু ভেঙে গেল সেক্ষেত্রে নিচের কোনটা সঠিক?
দেখো এইটা তোমরা একটু অ্যাভয়েড করো, এই প্রশ্ন আমি তোমাদেরকে পিডিএফে ঠিক করে দিয়ে দেবো। অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে শব্দের তীব্রতাটা বৃদ্ধি পাবে যদি সূর্যালঙ্কার একটা বাহু ভেঙে যায়, ঠিক আছে। আচ্ছা, শব্দ তরঙ্গের কোন বৈশিষ্ট্য তাপমাত্রার পরিবর্তনের সাথে সম্পর্কযুক্ত? দেখো তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তাপমাত্রার পরিবর্তনের সাথে সম্পর্কযুক্ত। সুরযুক্ত শব্দের কোন বৈশিষ্ট্যের জন্য সনককে আলাদা করে চেনা যায়? দেখো গুণ আর জাতির জন্য, গুণ বা জাতির জন্য। অষ্টক এমন একটি সমমেল যার কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের দ্বিগুণ। মূল সুরের কম্পাঙ্কের দ্বিগুণকে বলা হয় কিন্তু অষ্টক। সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য নয় কোনটা? দেখো বেগ কিন্তু সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য নয়। সনকের একটা পূর্ণ কম্পনে শব্দ তরঙ্গের যে দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। শব্দের বারংবার প্রতিফলনের ফলে যে ঘটনা সৃষ্টি হয় সেটাকে বলা হয় অনুরণন। কোনো সুরশলাকার ভর বৃদ্ধি করলে এর কম্পাঙ্কের কীরকম পরিবর্তন হবে? এর কম্পাঙ্কটা হ্রাস পেয়ে যাবে। শব্দ সৃষ্টিকারী সনকের নিকট কোনো অনুনাদী বস্তুর উপস্থিত থাকলে শব্দের কী পরিবর্তন লক্ষ্য করা যায়? প্রাবল্য বা তীব্রতাটা বৃদ্ধি পাবে। মানুষের কান সর্বোচ্চ কত ডেসিবেল তীব্রতার শব্দ সহ্য করতে পারে? 85 থেকে 90 ডেসিবেল। বায়ুর মাধ্যমের অপেক্ষা কার্বন ডাইঅক্সাইড মাধ্যমে শব্দ জোরে শোনা যায় কেন? তার কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অপেক্ষা বায়ুর ঘনত্বটা কম, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বটা বেশি, সেই জন্য। কোনো বাদ্যযন্ত্র নিঃসৃত স্বর অধিক শ্রুতিমধুর হয় কেন? স্বরে অধিক সংখ্যক সমমেল উপস্থিত থাকলে, মানে অধিক সংখ্যক সমমেল উপস্থিত আছে বলে কোনো বাদ্যযন্ত্রের নিঃসৃত যে স্বর সেটা অধিক শ্রুতিমধুর হয়। কেন? স্বরে অধিক সংখ্যক সমমেল উপস্থিত থাকে এগুলোতে। তাপমাত্রা হ্রাস পেলে সুরশলাকার কম্পাঙ্কের কি পরিবর্তন হবে? হ্রাস পাবে। স্থির বাস হঠাৎ গতিশীল হলে বাসে দণ্ডায়মান যাত্রী পিছন দিকে হেলে পড়ে, এটা কি কারণের জন্য হয়? এটা হয় স্থিতিজাড্যের জন্য। কোন বর্ণের আলোর বিচ্ছুরণের ক্ষেত্রে চ্যুতি সর্বনিম্ন হয়? কোন বর্ণের আলোর বিচ্ছুরণের ক্ষেত্রে চ্যুতি সর্বনিম্ন হয়? এটা হচ্ছে লাল হয়ে যাবে। স্থির মানের বলের অধীনে গতিশীল একটি বস্তুর উপর থেকে কোনো মুহূর্তে বল অপসারিত করলে বস্তুটা একই বেগে চলতে থাকবে। একডাইন বল 10 মিলিগ্রাম ভরের উপর কাজ করলে উৎপন্ন ত্বরণের মান কত হবে? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এগুলো আমি তোমাদের সব বুঝিয়েছিলাম। তোমরা ভৌতবিজ্ঞানের অঙ্কর যে ভিডিওটা আমি তোমাদের আগে সেপারেটলি প্রোভাইড করেছিলাম, অন্তত 5-6টা পার্টে রয়েছে, ওগুলো একটু গিয়ে দেখে নাও। তোমাদের ভৌতবিজ্ঞান থেকে যা যা প্রশ্ন আসতে পারে এনটিপিসিতে সেগুলো সবকটা কভার হয়ে যাবে। আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? এটা নেদারল্যান্ডের দ্য হগে রয়েছে। সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে বসে? দেখো প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার সাধারণ সভার বার্ষিক অধিবেশন বসে। জাতিপুঞ্জের মহাসচিব কীভাবে নির্বাচিত হন? নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য সহ মোট 9টা সদস্য রাষ্ট্রের সম্মতির পর সাধারণ সভায় উপস্থিত ভোটদানকারীদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের দ্বারা সমর্থিত হলে কোনো ব্যক্তি জাতিপুঞ্জের মহাসচিব হিসেবে নির্বাচিত হতে পারেন। সম্মিলিত জাতিপুঞ্জের মিলিটারি স্টাফ কমিটির প্রধান কাজ কি? মিলিটারি স্টাফ কমিটির প্রধান কাজ হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংরক্ষণের প্রয়োজনে তার অধীনে থাকা সামরিক বাহিনীকে কাজে লাগানো এবং পরিচালনা করা। সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলো ধারা রয়েছে? টোটাল 111টা ধারা রয়েছে। সম্মিলিত জাতিপুঞ্জের কটা অঙ্গ আছে? মোট 6টা অঙ্গ রয়েছে। সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্রগুলি সাধারণ সভায় কজন প্রতিনিধি প্রেরণ করতে পারে? এখানে হয়ে যাবে আমাদের সংখ্যাটা 5। সম্মিলিত জাতিপুঞ্জের জাতিপুঞ্জ দিবস রূপে কোন দিনটা পালন করা হয়? 24 অক্টোবর। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত হয়? টোটাল 54টা সদস্য নিয়ে গঠিত হয়। সম্মিলিত জাতিপুঞ্জের, এখানে জাতিপুরে হয়ে গেছে, তোমরা এটা একটু চেক করে নিও। সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে? দেখো এটা সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ হয়ে যাবে। এরপরে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে নিরাপত্তা পরিষদের কোন কোন দেশের ভেটো প্রয়োগের ক্ষমতা আছে? এটা মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া আর চীন, যে 5টা স্থায়ী সদস্য তাদের। সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংগঠন জাতিপুঞ্জের সনদ সংশোধনে অংশগ্রহণ করে? দেখো এক্ষেত্রে সাধারণ সভা, জেনারেল অ্যাসেম্বলি আর নিরাপত্তা পরিষদ হয়ে যাবে। এরপরে 385 নম্বর যেটা দেখবো, মৌলিক অধিকারগুলি ভারতের সংবিধানের কত নম্বর ধারায় বর্ণনা করা আছে? দেখো এটা 12 থেকে 35 নম্বর ধারায় বর্ণনা করা রয়েছে। গণপরিষদ দ্বারা প্রণীত সংবিধানে কতগুলো মৌলিক অধিকার ছিল? দেখো এক্ষেত্রে টোটাল মৌলিক অধিকার আমাদের 6টা হয়ে যাবে।
7টা হয়ে যাবে। আর বর্তমানে ভারতের সংবিধানে মৌলিক অধিকার আছে কতগুলো? 6টা। ঠিক আছে। আচ্ছা, স্বাধীনতার অধিকার কততম ধারায় বর্ণিত হয়েছে? 19 থেকে 22 নম্বর ধারায়। সংবিধানের কত নম্বর ধারায় মৌলিক অধিকারের সংজ্ঞা প্রদত্ত রয়েছে? এটা রয়েছে 12 নম্বর ধারাতে। সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে মৌলিক অধিকারের বিরুদ্ধে কোনো আইন পাশ হলে সেই আইন বাতিল হয়ে যাবে? দেখো, এটা 13 নম্বর 2-এতে কিন্তু লেখা আছে। কত নম্বর ধারা অনুসারে সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার বলবৎ করার জন্য লেখো বা আদেশ জারি করতে পারে? তো দেখো, এটা 32 নম্বর ধারা হয়ে যাবে। 392 নম্বর প্রশ্ন, কত নম্বর ধারা অনুসারে হাইকোর্ট মৌলিক অধিকার বলবৎ করার জন্য আদেশ জারি করতে পারে? তো এটা 226 নম্বর ধারা হয়ে যাবে। তারপরে আমরা যেটা দেখব 393 নম্বর প্রশ্ন, 391 হলো আমাদের 32, 392 হলো 222 এবং 393 কোনটা হবে? কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকার থেকে বাদ দেওয়া হয়? তো এটা 44তম, যেটা হয়েছিল 1978 সালে। সাম্যের অধিকারের ধারণাটা কোন দেশের সংবিধান থেকে উদ্ভূত হয়েছে? এটা ফ্রান্স থেকে উদ্ভূত হয়েছে। দড়ি টানাটানি খেলায় দুই পক্ষ F9 বল প্রয়োগ করলে দড়ির টান কত হবে? F9। এগুলো তোমাদেরকে আমি সব কটা বুঝিয়েছি। আর লব্ধি টানটা হবে 0। 47 গ্রাম ভরের একটি বস্তুর উপর 15 গ্রাম ওয়াট বল প্রয়োগ করা হলো, বস্তুটি ত্বরণ হবে কত? এক্ষেত্রে 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এগুলোও আমি অঙ্কের ভিডিওতে কভার করেছি। বায়ুশূন্য স্থানে পাখির উঠতে না পারার কারণ কি? বায়ুশূন্য স্থানে পাখির উঠতে না পারার কারণ হচ্ছে বায়ুর প্রতিক্রিয়াজনিত বলের অভাব। সমতরণে গতিশীল একটি লিফটে এক ব্যক্তি 3 তলা থেকে 8ম তলা যাওয়ার সময় কীরূপ অনুভব করবে? ভারী অনুভব করবে নিজেকে। বল কখনো বিচ্ছিন্ন অবস্থায় থাকতে পারে না। উক্তিটা নিউটনের কোন গতিসূত্রের সিদ্ধান্ত? এটা তৃতীয় গতিসূত্রের সিদ্ধান্ত। একটি চলমান লিফটের দড়ি হঠাৎ ছিঁড়ে গেলে ওই লিফটে অবস্থিত কোনো ব্যক্তি কী অনুভব করবে? ভারহীন। দুটি অভিন্ন প্রকৃতির লরি সমান বেগে গতিশীল, একটি খালি ও দ্বিতীয়টি বালি বোঝাই, তবে ওদের ভরবেগ সম্বন্ধে কোনটা সঠিক? দেখো, অ্যাকচুয়ালি এখানে আমি বলে দিচ্ছি, তাদের ভরবেগ সম্পর্কে দ্বিতীয়টা হবে সব ভরবেগটা কম। ঠিক আছে, যেটা খালি রয়েছে সেটার ভরবেগ অবশ্যই কম হবে। একটা মোটর সাইকেল ও একটা মোটর গাড়ি একই অনুভূমিক রাস্তায় পাশাপাশি একই দিকে একই বেগে যাচ্ছে। উভয়কে থামানোর জন্য ব্রেক কষে একই মন্দন দেওয়া হলে মোটর সাইকেল অপেক্ষাকৃত কম দূরত্বের মধ্যে থামবে। অবশ্যই এটা হয়ে যাবে। তাহলে আমাদের এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাবে? মোটর সাইকেল অপেক্ষাকৃত কম দূরত্বের মধ্যে থামবে। একটি বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুকটি পিছন দিকে সরে যায়। এই ঘটনা যে নীতির সাহায্যে ব্যাখ্যা করা যায় সেটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। নেক্সট দেখব, শূন্যে রকেটের ত্বরণ সৃষ্টি করা যায় কোন নিয়ম অনুযায়ী? এটা ভরবেগের সংরক্ষণ নিয়ম অনুযায়ী করা যায়। একটি কঠিন ব্লক একটি মসৃণ অনুভূমিক তলে আছে, একটি বুলেট ওই ব্লকে আঘাত করে ওর মধ্যে আটকে গেল, মানে একটা ব্লকে আঘাত করে আটকে গেছে। তো এই প্রক্রিয়ায় কেবলমাত্র অ্যাকচুয়ালি ভরবেগটা কিন্তু সংরক্ষিত হয়। বলের ঘাতের একক যে প্রাকৃতিক রাশির এককের সাথে অভিন্ন সেটা হচ্ছে ভরবেগ। একটি ট্রেন 5 মিনিটে 12 কিলোমিটার পথ গেল, ট্রেনটির দ্রুতি কত হবে? 40 মিটার পার সেকেন্ড। ঘন্টায় 36 কিলোমিটার বেগে ধাবমান একটা গাড়ি ব্রেক কষে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি করলে গাড়িটি কতক্ষণ পরে থামবে? টোটাল থাকবে 5 সেকেন্ড পরে। এই অঙ্কগুলো তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো, আর যদি অসুবিধা হয় আমি তোমাদের যে প্লেলিস্টের কথা বলছি গিয়ে একটু চেক করে নাও, ফিজিক্স অথবা ফিজিক্স ম্যাথ নলেজ অ্যাকাউন্টে, তাহলেই তোমরা পেয়ে যাবে। নেক্সট আমরা যেটা দেখবো 409 নম্বর প্রশ্ন, 100 গ্রাম ভরের একটি বস্তুকে, দেখো এখান থেকে এগুলো সবকটা রয়েছে ম্যাথ, সো এইগুলো আমি এখানে আর বলছি না, তোমরা এই ম্যাথগুলো কিন্তু পেয়ে যাবে ম্যাথের ভিডিওতে। ঠিক আছে। 413 নম্বর প্রশ্ন দেখব, ওহম প্রকৃতির রোধ হিসেবে গণ্য করা যায় না ভোল্টমিটারকে। সুপরিবাহী তারের তৈরি একটি স্প্রিংয়ের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে তারটি সংকুচিত হবে। তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে আদান বহন করে কোনটা? ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন। গৃহের বৈদ্যুতিক বাতিগুলো কিভাবে যুক্ত করা হয়? মানে আমাদের বাড়িতে যে মানে কারেন্ট অ্যাপ্লায়েন্সেসগুলো থাকে সেগুলো সবসময় সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। অ্যামিটার হলো প্রবাহ মাত্রা পরিমাপের যন্ত্র। অ্যাকচুয়ালি এর মানটা হচ্ছে, মানে রোধের মানটা খুব নিম্ন আর কি, এর রোধটা নিম্ন মানের। একটি বাল্বের উপর ছাপা আছে 220 ভোল্ট আর 100 ওয়াট, সেই বাল্বের ফিলামেন্টের রোধ কত হবে? 844 ওহম। দেখো, এইগুলো না বুঝতে পারলে আমি আবারও বলছি, তোমরা ফিজিক্সের ম্যাথের প্লেলিস্টগুলো একবার দেখে নাও, ওখানে আমি এগুলো সব কটা বলে দিয়েছিলাম, সব কটা প্রশ্ন ওখানে আলোচনা করেছি। দেখো 419 নম্বর যেটা দেখবো, বাড়ির ইলেকট্রিক মিটারে বৈদ্যুতিক শক্তি খরচের পরিমাণ যে এককে মাপা হয় সেটা হচ্ছে কোনটা? কিলোওয়াট আওয়ার। এক ঝাঁক ফোটন কণার স্রোত
উলম্বভাবে নিচের দিকে পৃথিবী অভিমুখে পতনশীল। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ভৌগোলিকভাবে দক্ষিণ থেকে উত্তর দিকে গতিশীল। তাহলে প্রোটন কণাগুলোর বিক্ষেপ কোন দিকে হবে? আদৌ অ্যাকচুয়ালি বিক্ষেপ হবেই না। শব্দ তরঙ্গ বায়ু থেকে জলে প্রতিষ্ঠিত হলে কোন রাশির কোনো পরিবর্তন হয় না? তো দেখো, এটা কম্পাঙ্কর ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। স্থির তাপমাত্রায় কোন মাধ্যমে শব্দের বেগ সব চাপের উপর কিন্তু নির্ভরশীল নয়, চাপের উপর নির্ভরশীল নয়। তার নির্মিত দুটি বাদ্যযন্ত্র থেকে একই কম্পাঙ্কের সুর নির্গত হলেও তরঙ্গের একটি বিশেষ বৈশিষ্ট্যের জন্য এদের আলাদা করা যায়। এই বৈশিষ্ট্যটা কি? এই বৈশিষ্ট্যটা হচ্ছে গুণ বা জাতি। কোন স্বরের মধ্যে উপস্থিত একাধিক সুরগুলির মধ্যে যার কম্পাঙ্ক সর্বাপেক্ষা কম সেটাকে সবসময় আমরা মূল সুর বলবো। শব্দ সৃষ্টিকারী সনকের আকার বৃদ্ধি করলে নিঃসৃত শব্দের প্রাবল্যের যে পরিবর্তন হবে সেটা হচ্ছে প্রাবল্যটা বেড়ে যাবে, বৃদ্ধি পাবে। ভারতের সবথেকে বেশি বন্দর কোথায় রয়েছে? মহারাষ্ট্র আর গুজরাটে। মানব উন্নয়ন সূচক 2010 অনুযায়ী ভারত ও তার প্রথম, দ্বিতীয়, তৃতীয় রাজ্য কোথায় রয়েছে? দেখো, ভারত রয়েছে 119-এ, কেরালা রয়েছে প্রথম, পাঞ্জাব দ্বিতীয় এবং তামিলনাড়ু তৃতীয়তে 2010 অনুযায়ী। ঠিক আছে। সোনালী চতুর্ভুজ দিল্লি থেকে মুম্বাই, যেটার দৈর্ঘ্য হচ্ছে 1819 কিলোমিটার, মুম্বাই থেকে চেন্নাই মানে 1290 কিলোমিটার, চেন্নাই থেকে কলকাতা মানে 1684 কিলোমিটার এবং কলকাতা থেকে গেলে 1853 কিলোমিটার। এক্ষেত্রে মোট এটা কত? 5846 কিলোমিটার। উত্তর দক্ষিণ সংযুক্ত রাজপথ বা নর্থ সাউথ করিডর কোন মানে কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? দেখো, এটা শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। পূর্ব পশ্চিম সংযুক্ত রাজপথ বা ইস্ট ওয়েস্ট করিডোর কোথা থেকে কোথায় বিস্তৃত? এটা শিলচর থেকে পোরবন্দরে রয়েছে। কোন নদীকে বাংলার দুঃখ বলে? দামোদরকে বলা হয়। গরুমারা অভয়ারণ্য কোন নদীতে অবস্থিত? দেখো, জলঢাকাতে রয়েছে এটা। কোন নদীকে পশ্চিমবঙ্গ ও আসামের সীমারেখা ধরা হয়? তো দেখো, এটা সংকোচ নদীটাকে ধরা হয় পশ্চিমবঙ্গ ও আসামের সীমারেখা। উত্তরবঙ্গের পূর্বতম নাম কি? উত্তরবঙ্গের পূর্বতম নাম হচ্ছে সংকোচ। মুন্ডেশ্বরী নদীর স্থানীয় নাম হচ্ছে কাঁকি নদী। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হচ্ছে শিলিগুড়ি, সরি, যেটাকে আমরা উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বলবো। পশ্চিমবঙ্গের জলবায়ু কী প্রকৃতির? এটা উষ্ণ, আর্দ্র, ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে উষ্ণতা পরিলক্ষিত হয়? এটা আসানসোল হয়ে যাবে আমাদের। পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি কম, সবথেকে বেশি ও কম বৃষ্টিপাত কোথায় হয়? দেখো, এটা সবথেকে বেশি হয় জলপাইগুড়িতে, ডুয়ার্সে, আর সবথেকে বীরভূম জেলার মুন্ডেশ্বরে কম হয়। আশ্বিনের ঝড় কখন হয় এবং কেন হয়? দেখো, শরৎকালে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনের সময় আশ্বিনের ঝড়টা হয়ে থাকে। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি কী ধরনের অরণ্য দেখা যায়? দেখো, এটা ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী দেখা যায়। পশ্চিমবঙ্গের কোথায় জ্যাঠোপার পরীক্ষামূলক চাষ হয়? বাঁকুড়াতে। জ্যাঠোপা বা ভ্যারেন্ডা কি? বায়োডিজেলের অ্যাকচুয়ালি উৎস এটা। এটা থেকেই বায়োডিজেল তৈরি করা হয়। পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্প কোনটা? সর্বশ্রেষ্ঠ শিল্প হচ্ছে পাট শিল্প। রুর কোন নদীর উপনদী? এখানে দেখো লাইন, এখানে এই জায়গাটা তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নেবে, এটা একটু টাইপিং মিস্টেক রয়েছে, আমি তোমাদেরকে পিডিএফে এটা চেক করে দেবো। ঠিক আছে। আচ্ছা, কলকাতার কোথায় চামড়া ট্যানিং করা হয়? দেখো, এটা ট্যাংরাতে করা হয়। দার্জিলিংয়ের চা এত বিখ্যাত কেন? সুগন্ধের জন্য। পশ্চিমবঙ্গের মহানগরের সংখ্যা কটা? টোটাল 6টা। দেখো, কলকাতা, হাওড়া, আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি আর চন্দননগর। পশ্চিমবঙ্গের শহরে জনসংখ্যার পরিমাণ কত? 32%। পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত কত? 943। পশ্চিমবঙ্গে ভূমিকম্প ভিত্তিক অত্যাধিক ঝুঁকিপ্রবণ ক্ষতিগ্রস্ত অঞ্চল ও কম ঝুঁকিপ্রবণ অঞ্চল কোনটা? দেখো, এটা অত্যাধিক জলপাইগুড়ি এবং কোচবিহার, কম হচ্ছে পুরুলিয়া। ঠিক আছে। গঙ্গাসাগর মেলা কোথায় হয়? দক্ষিণ 24 পরগনায়। জল ও নিকাশি ব্যবস্থা সব থেকে এগিয়ে কোন জায়গায়? নয়ডা, উত্তরপ্রদেশের নয়ডা। আচ্ছা, ভারতের প্রথম জনগণনা কত সালে শুরু হয়েছিল? 1867-তে। 1867-তে হয়েছিল। 2010 সালের জনগণনা ভারতের এবং স্বাধীন ভারতের কততম? দেখো, ভারতের যদি দেখি তাহলে 5ম এবং স্বাধীন ভারতের কিন্তু 7ম। ক্রুড বার্থ রেট, এটার মানে কি? দেখো, প্রতি বছর কোনো দেশ বা অঞ্চলে প্রতি হাজার জনসংখ্যা যত জীবিত শিশু গ্রহণ করে, যত জীবিত শিশু আর কি থাকে, সেটাকে ক্রুড বার্থ রেট বলে। আচ্ছা, দেখো, 1961 সালে জনগণনায় প্রথম মানে কোথায় প্রথম জনগণনা হয়? এটা অরুণাচল প্রদেশে ফার্স্ট হয়েছিল। 1792-তে শ্রীরঙ্গপত্তমের
পত্তনমের সন্ধি টিপু সুলতান আর কার মধ্যে স্বাক্ষরিত হয়? টিপু সুলতান আর লর্ড কর্নওয়ালিসের মধ্যে। 1809 খ্রিস্টাব্দে অমৃতসরের সন্ধি রঞ্জিত সিংহর সাথে কার সাথে স্বাক্ষরিত হয়? লর্ড মিন্টোর সাথে। 1813 এবং 1833 পর কবে ব্রিটিশ পার্লামেন্ট চার্টার আইন পাস করে? 1813 আর 1833 পর 1853 পাস করেছিল এটা। আলেয়া সৃষ্টিতে কোন গ্যাসের ভূমিকা আছে? মিথেন গ্যাসের ভূমিকা রয়েছে যথেষ্ট আলেয়া গ্যাস সৃষ্টিতে। এলপিজি সিলিন্ডারের দুর্গন্ধযুক্ত পদার্থটার নাম কি? দেখো এটার নাম হচ্ছে ইথাইল মারক্যাপটান। কার্বাইড বাতিতে যে গ্যাসটা জ্বলে সেটার নাম হচ্ছে অ্যাসিটিলিন। ঝালাইয়ের কাজে ব্যবহৃত জৈব গ্যাসটার নাম হচ্ছে অ্যাসিটিলিন। একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম হচ্ছে মিথেন। পরীক্ষাগারে অ্যাসিটিক অ্যাসিড নাম যৌগটা মানে যেটা নামকরণ করেছিল সেটা হচ্ছে বিজ্ঞানী কোলবে। ঠিক আছে। আচ্ছা, একটি থার্মোসেটিং পলিমারের উদাহরণ, একটি থার্মোসেটিক পলিমারের উদাহরণ কিন্তু হয়ে যাবে আমাদের ব্যাকেলাইট। কাঁচা ফল পাকাতে কোন জৈব গ্যাস ব্যবহার করা হয়? কাঁচা ফল পাকাতে ব্যবহার করা হয় ইথিলিন। মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে ব্যবহৃত হাইড্রোকার্বনের নামও ইথিলিন। ফর্মালডিহাইডের সংকেত কি? ফর্মালডিহাইডের সংকেত হচ্ছে HCHO। 471 নম্বর প্রশ্ন, উড অ্যালকোহলের সংকেত কি? দেখো উড অ্যালকোহলের সংকেত হচ্ছে CH3OH। এরপরে আমরা চলে যাব 472-এ, প্রথম অজৈব যৌগ থেকে আবিষ্কৃত জৈব যৌগের নাম কি? প্রথম অজৈব যৌগ থেকে আবিষ্কৃত জৈব যৌগের নাম হচ্ছে ইউরিয়া। ইউরিয়ার সংকেত হচ্ছে CONH2 চলো এইগুলো আমি তোমাদেরকে একটু হাইলাইট করে দিই, হাইলাইট করা হয়নি। আচ্ছা, এরপরে দেখো যেটা আমরা দেখব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 474, 474। কোন জৈব যৌগ থেকে সর্বপ্রথম পরীক্ষাগারে ইউরিয়া প্রস্তুত করা হয়? দেখো এটা অ্যামোনিয়াম সায়ানেট। কোন বিজ্ঞানী অ্যাসিটিলিন গ্যাস আবিষ্কার করেন? এডমন্ড ডেভি। মিথেনের অণুর জ্যামিতিক আকার কীরূপ? সমচতুস্থলকীয়। আচ্ছা, এরপরে দেখো CH4 অর্থাৎ মিথেন যৌগটার কটা বন্ধন আছে? মানে এক বন্ধন কটা আছে? টোটাল 4টে। ইথিন HCC বন্ধন কোণের মান কত? 120 ডিগ্রি। বেশিরভাগ জৈব যৌগের প্রকৃতি সমযোজী না তড়িৎযোজী? সমযোজী। সরলতম অ্যালকাইন কি? ইথাইন। অ্যাসিটিলিন কী ধরনের হাইড্রোকার্বন? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। IUPAC এর সম্পূর্ণ নাম কি? ইন্টারন্যাশনাল ইউনিট অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। সবথেকে সরলতম অ্যালকেনে কার্বন পরমাণুর সংখ্যা কত? টোটাল হয়ে যাবে এক্ষেত্রে আমাদের 2টি। কোল গ্যাসে শতকরা কত মিথেন থাকে? 40% মিথেন থাকে কোল গ্যাসে। শল্যচিকিৎসায় চেতনানাশক হিসাবে 20 ভাগ অক্সিজেনের সাথে কি মেশানো হয়? দেখো এক্ষেত্রে মেশানো হয় ইথিলিন। প্রোপিনে উপস্থিত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? 6টা। প্যারাফিন কার অপর নাম? অ্যালকেনের অপর নাম প্যারাফিন। মার্স গ্যাসের কোন উপাদানটি বায়ুর অক্সিজেনের সংস্পর্শে জ্বলে ওঠে? তোমরা এটা আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি। 488টা। 489 যেটা দেখবো, দেখো ইথানলের সাথে সোডিয়ামের বিক্রিয়ায় কি গ্যাস উৎপন্ন হয়? তো এক্ষেত্রে হয়ে যাবে হাইড্রোজেন। ভিনিগারের মুখ্য জৈব উপাদানটির নাম কি? অ্যাসিটিক অ্যাসিড। PTFE এর সম্পূর্ণ নাম কি? পলিটেট্রাফ্লুরো ইথিলিন। গ্রেন অ্যালকোহল কাকে বলে? গ্রেন অ্যালকোহল বলা হয় ইথাইল অ্যালকোহলকে। ডিনেচার স্পিরিটের মূল উপাদান কি? ইথাইল অ্যালকোহল। ননস্টিক বাসনপত্র তৈরিতে কোন পলিমারটা ব্যবহার করা হয়? টেফলন। PVC এর সম্পূর্ণ নাম কি? পলিভিনাইল ক্লোরাইড। কোনো বস্তুর স্বাভাবিক কম্পাঙ্ক এবং প্রযুক্ত বাহ্যিক পর্যাবৃত্ত বলের কম্পাঙ্ক সমানুলে যে বিশেষ ধরনের ঘটনা ঘটে সেটা হচ্ছে অনুনাদ অ্যাকচুয়ালি। দেখো এরপরে যে কটা রয়েছে এই দুটো অঙ্ক রয়েছে, এই দুটো তোমরা ফিজিক্সের বা ম্যাথের প্লেলিস্টে একটু চেক করে নাও, ওখানে আমি বুঝিয়ে দিয়েছি। 499 নম্বর যেটা দেখবো, শব্দ তরঙ্গ হলো এক ধরনের অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ। শব্দ তরঙ্গ যখন এক মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে সঞ্চালিত হয় তখন নিচের কোন রাশিটির অপরিবর্তিত থাকে? দেখো এইখান থেকে এটা অ্যাকচুয়ালি কম্পাঙ্কটা অপরিবর্তিত থাকে, তো এখানে নিচের কোন রাশি এই জিনিসটা এইখান থেকে একটু কেটে দেবে, আমি তোমাদের PDF এগুলো ঠিক করে দেবো। তো দেখো আজকে আমি 500টা প্রশ্ন কভার করেছি তোমাদের সাথে। আমি এরপরে তোমাদের আবার 501 থেকে, দেখো এখান থেকে 501 থেকে 1000 পর্যন্ত কভার করবো। এইভাবে 500টা করে তোমাদের পুরো 3000টা জিকে এখানে কভার করে দেবো। আশা করি ভিডিওটা ইউজফুল বলে মনে হচ্ছে সবার, এবং তোমরা যদি ইউজফুল বলে মনে হয় সবার কাছে আমার একান্ত অনুরোধ, সবাই প্লিজ একটা লাইক করে যাও আর বন্ধুদের সাথে এটা শেয়ার করে দাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা নতুন রয়েছো, এবং তার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটাতে ক্লিক করে নাও, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে ঠিকঠাকভাবে পৌঁছে যায়।
আপাতত ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো।